তেজগাঁ থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা। বার্তাকক্ষের সর্বশেষ জানাবো জাহিদ হোসেন। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার ঘটনায় 4 মাদ্রাসা ছাত্র আটক, নির্দেশদাতা 2 শিক্ষক, তদন্ত কমিটি গঠন। বাংলাদেশ ভুটান বাণিজ্য চুক্তি, শুল্কমুক্ত রপ্তানির সুবিধা পাবে 100 পণ্য, 5 বছরে বাণিজ্য দ্বিগুণের আশা। হাজী সেলিমের অবৈধ কোল্ড স্টোরেজ উচ্ছেদ করল বিআইডব্লিউটিএ, সরিয়ে নিয়েছে মদিনা ট্যাঙ্কের গুদাম। এবং বঙ্গবন্ধু টি-20 কাপে ফিটনেস টেস্ট দিয়ে ছাড়পত্র পেলেন মাশরাফি, খেলবেন জেমকন খুলনায়। সংবাদ সন্ধ্যায় আপনাদের শিরোনামগুলো জানিয়েছে, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় কুষ্টিয়ার জুগিয়া পশ্চিমপাড়া ইবনে মাসুদ মাদ্রাসার 2 ছাত্র এবং 2 শিক্ষক গ্রেপ্তার। কুষ্টিয়ায় আজ এক সংবাদ সম্মেলনে পুলিশ প্রশাসন জানিয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতাকারী মোহাম্মদ মমিনুল হক এবং ফয়জুল করিমের বয়ানে উদ্বুদ্ধ হয়ে তারা এই ঘটনা ঘটিয়েছেন। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বিরোধিতাকারীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সিসিটিভির ফুটেজে দেখা যায় শুক্রবার রাত 2:16 পাঞ্জাবি পাজামা পরা 2 জন কুষ্টিয়া পৌরসভার 5 রাস্তার মোড়ে নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের জন্য সিঁড়ি বেয়ে উপরে উঠছে। একটু পরে তাদের হাতুড়ি চলে জাতির পিতার ভাস্কর্যের ওপর। দুর্বৃত্তদের আঘাতে ভেঙে যায় জাতির পিতার ভাস্কর্যের ডান হাত, পুরো মুখ ও বাম হাতের অংশবিশেষ। সিসিটিভির ওই ফুটেজ বিশ্লেষণ করে রবিবার কুষ্টিয়া জুগিয়া পশ্চিমপাড়া ইবনে মাসুদ মাদ্রাসার ছাত্র আবু বক্কর মিঠুন ও মোহাম্মদ সবুজ ইসলাম নাহিদকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাদের দেয়া তথ্য অনুযায়ী পালিয়ে যেতে সহযোগিতাকারী ওই মাদ্রাসার 2 শিক্ষক মোহাম্মদ আলামিন ও মোহাম্মদ ইউসুফ আলীকেও গ্রেপ্তার করা হয়। এ নিয়ে সংবাদ সম্মেলনে পুলিশ প্রশাসন জানায়, রাজধানীর ধোলাইপাড়ে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে বিরোধিতাকারীদের বয়ানে উদ্বুদ্ধ হয়ে তারা এ ঘটনা ঘটিয়েছে। এর পেছনে কেন হলো, কিভাবে হলো, কারা সহায়তা করলো, সেই বিষয়গুলো আমরা মনে করি খতিয়ে দেখতে হবে এবং সেটি আমরা তদন্তকালীন সময়ে খতিয়ে দেখব। সচিবালয়ের নিজ দপ্তরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ভাস্কর্যের বিরোধিতাকারী একজন সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মাধ্যমে বক্তব্য দিয়ে বা তারই নির্দেশে ভাস্কর্য ভাঙচুর হয়। অনুসন্ধানের পর তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কোনো রকম অরাজকতা আমাদের বাংলাদেশে আমরা করতে দেব না। আমরা কোনো ধরনের অরাজকতা বলেন, কোনো রকম ভাঙচুর বলেন, কোনো রকম একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করতে আমরা দিব না। আমরা যদি কেউ মনে করেন তারাই অনেক শক্তিশালী হয়ে গিয়েছেন, এটা তাদের ধারণা ভুল। দেশের বিভিন্ন স্থানে যেসব ভাস্কর্য আছে সেগুলির নিরাপত্তা নিশ্চিত করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে চলছে বিক্ষোভ ও মানববন্ধন। প্রতিবাদী এসব কর্মসূচিতে অংশ নেন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ সহ নানা শ্রেণী পেশার মানুষ। এ সময় ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা। বরিশালে বেলা 11টায় আওয়ামী লীগ কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে তারা। যে ঘটনা ঘটেছে এটা কাঙ্ক্ষিত না। আজকের প্রজন্ম এই ধরনের ঘটনা মেনে নেবে না এবং মুক্তিযুদ্ধের প্রজন্ম এই ঘটনা মেনে নেবে না। আমরা যতদিন না পর্যন্ত এটা সুষ্ঠু বিচার হবে আমরা ঘরে যাব না। গাজীপুরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সভা এবং বিক্ষোভ মিছিল করে মহানগর আওয়ামী লীগ ও জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন। সিলেটে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। এ সময় ভাস্কর্য ভাঙায় জড়িতদের দ্রুত বিচারের দাবি জানান বক্তারা। এরা কারা বাধা দিচ্ছে? যারা সত্তর ইংরেজিতে আমাদের স্বাধীনতার বাধা দিয়েছিল, আমাদের বিরুদ্ধে যুদ্ধ করেছে আল বদর রাজাকার বাহিনীরা এবং মুসলিম লীগরা। শরীয়তপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
খুলনা নগরীতে বিক্ষোভ মিছিল করে জেলা আওয়ামী লীগ। পরে দলীয় কার্যালয়ে সমাবেশ থেকে ভাস্কর্য ভাঙচুরে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। তার ভাস্কর্যের উপরে হাত পড়া মানেই বাংলাদেশের উপরে আঘাত আনা। আমি মনে করি যারা এই কাজ করেছে তারা বাংলাদেশের উপরেই কার্যত আঘাত এনেছে। মাগুরা জেলা আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর সহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা। ফরিদপুর শহরের ইমামউদ্দিন চত্বর থেকে বিক্ষোভ মিছিল প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়। এছাড়া সুনামগঞ্জ, মৌলভীবাজার, পিরোজপুর ও ঝালকাঠি সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। শাহনাজ পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। দেশে করোনায় আরও 31 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 24 এবং নারী 7 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 6,838 জনের। 137টি ল্যাবে 24 ঘন্টায় 13,218 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে। 1,666 জনের পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 12.6%। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে 4,77,545 জনে। সুস্থ হয়েছেন আরও 2,552 জন। এ নিয়ে মোট সুস্থ 3,95,960 জন। ভুটান চাইলে বাংলাদেশের চট্টগ্রাম, পায়রা, মংলা সহ সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দ্বিপক্ষীয় ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভুটানের সঙ্গে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ চুক্তির মাধ্যমে দুদেশের সম্পর্ক নতুন দিগন্তের সূচনা হয়েছে বলেও জানান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। মুক্তিযুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জনের 10 দিন আগেই বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয় ভুটান। দেশটির সেই অবদানকে আরও স্মরণীয় করতে ঐতিহাসিক এদিনেই অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি করল দুই দেশ। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি থাকলেও বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি নেই কোনো দেশের। দীর্ঘ 20 বছর চেষ্টার পর অবশেষে বিজয়ের মাসে নিজ নিজ দেশের পক্ষে চুক্তি সই করেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি ও ভুটানের অর্থ বাণিজ্য মন্ত্রী লোকনাথ শর্মা। এই চুক্তির ফলে বাংলাদেশ 100টি পণ্য এবং ভুটান 34টি পণ্য শুল্কমুক্ত সুবিধায় রপ্তানির সুযোগ পাবে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। এ সময় বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং বলেন, করোনার ধাক্কা মোকাবিলা করে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানো বাংলাদেশের অসাধারণ অর্জন। করোনা মহামারীর মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি অসাধারণ, যা সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করেছে। পিটিএর মাধ্যমে দুই দেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে। এই চুক্তির মাধ্যমে দুই দেশের সম্পর্কে নতুন দিগন্তের সূচনা হলো। পিটিএর মাধ্যমে দুদেশের সম্পর্ক আরও এগিয়ে যাবে উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সমৃদ্ধ দেশ গড়তে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্কে বিশ্বাসী বাংলাদেশ। আঞ্চলিক সুদৃঢ় যোগাযোগ অবকাঠামো সমৃদ্ধির নতুন দুয়ার উন্মোচন করবে। করোনা পরবর্তী সময়ে টিকে থাকার জন্য আঞ্চলিক ও আন্তর্জাতিক যোগাযোগের কোনো বিকল্প নেই। ভুটান চাইলে বাংলাদেশের চট্টগ্রাম, পায়রা, মংলা বন্দর সহ সৈয়দপুর বিমানবন্দর ব্যবহার করতে পারে বলেও জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী। ভুটানের ব্যবহারের জন্য বাংলাদেশের যে কোনো বন্দর উন্মুক্ত করে দেয়া হবে। ভুটান চাইলে বাংলাদেশের চট্টগ্রাম সহ যে কোনো বন্দর ব্যবহার করতে পারবে। 2024 সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর কিছু বাণিজ্য সুবিধা কমবে। এই বাণিজ্য সুবিধা দ্বিপক্ষীয়ভাবে অব্যাহত রাখতে বাংলাদেশ বর্তমানে 11টি দেশের সঙ্গে আলোচনা করছে। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শিশুদের কাপড়, প্লাইউড, পার্টিকেল বোর্ড সহ 10টি পণ্যে ভুটানের বাজারে শুল্কমুক্ত সুবিধা পেল বাংলাদেশ। বিপরীতে কাঠের তৈরি আসবাব, সিমেন্টের ক্লিংকার সহ 16টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে ভুটান। দুদেশের মধ্যে স্বাক্ষরিত অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ এর আওতায় এসব সুবিধা থাকছে।
এতে আগামী 5 বছরে দুদেশের মধ্যে বাণিজ্য দ্বিগুণ হবে, আশা বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সির। বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে প্রথম স্বীকৃতি দেয় ভুটান। এই স্বীকৃতির দিনেই দেশটির সঙ্গে প্রথম অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি পিটিএ করল ঢাকা। স্বাধীনতার গত 5 দশকে জোরদার হয়েছে দুদেশের সম্পর্ক। বিভিন্ন সময় নেওয়া পদক্ষেপে বাংলাদেশের 90টি পণ্য শুল্কমুক্ত সুবিধা পায় দেশটিতে। এর সঙ্গে যুক্ত হলো আরও 10টি পণ্য। বিপরীতে 18 ভুটানি পণ্যের সঙ্গে শুল্কমুক্ত সুবিধায় যোগ হলো আরও 16টি। সব মিলিয়ে 134 পণ্য অন্তর্ভুক্ত হলো দুদেশের পিটিএতে। ভুটানের অর্থনীতি ছোট, বাণিজ্য আমাদের জাতীয় উন্নয়নের অন্যতম হাতিয়ার। আমরা রপ্তানি পণ্য বহুমুখীকরণ করতে চাই। এই চুক্তি আমাদের সেই পথ প্রশস্ত করবে। 2008-9 অর্থ বছরে দুদেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ ছিল $13 কোটি। 2018-19 অর্থ বছরে যা দাঁড়ায় $58 কোটি। এর মধ্যে ভুটানে রপ্তানি হয় $7.5 কোটি পণ্য আর আমদানি হয় প্রায় $50 কোটি পণ্য। বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি বলেন, নতুন চুক্তির ফলে দুদেশের বাণিজ্য বাড়বে বছরে 15%। হিউজ পরিমাণ বোল্ডার স্টোর এগুলো আমরা ইম্পোর্ট করি এবং আমাদের মার্কেট খুলে যাওয়ার কারণে আমাদের অ্যাপারেল এবং অন্যান্য ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট আমরা পাঠাতে পারবো। আমরা মনে করি এভরি ইয়ার অ্যাট লিস্ট 15% করে ইনক্রিজ হবে। বাই নেক্সট 5-6 ইয়ার্স ইট শুড বি ডাবল। এটা আমাদের আপাতত এক্সপেকটেশন। ভুটানের সঙ্গে পিটিএকে টেস্ট কেস হিসেবে দেখছে বাংলাদেশ। অগ্রাধিকারমূলক কিংবা মুক্ত বাণিজ্য চুক্তি করতে আরও অন্তত 1 ডজন দেশের সঙ্গে আলোচনা করছে ঢাকা। এটা একটা সিম্বলিক জেস্টার এবং এই পিটিএটা আইস ব্রেকিং। বাংলাদেশের বাইল্যাটারাল প্রেফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট অথবা এফটিএর ক্ষেত্রে আইস ব্রেকিং হলো এবং আই থিঙ্ক ইট উইল ব্রিং আরও এডিশনাল যেগুলো পেন্ডিং আছে এগুলোকে আরও বাস্তবায়নে একটা সহযোগী ভূমিকা রাখবে। বাণিজ্য মন্ত্রণালয় জানায়, সম্ভাবনা বিবেচনায় দুদেশের আরও নতুন নতুন পণ্য পিটিএতে যুক্ত হবে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে ফেলা ক্ষমাহীন অপরাধ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেছেন, যারা বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঘাত করেছে তাদের বিচার করা গণমানুষের দাবি। রোববার আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। এছাড়া একই ঘটনার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ বেশ কয়েকটি সংগঠন। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর হয় শুক্রবার। এর প্রতিবাদে সারা দেশে শুরু হয় বিক্ষোভ প্রতিবাদ। রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ। পরে রাজু ভাস্কর্যে আয়োজিত সমাবেশে এ ঘটনাকে চরম অধ্যত্ত উল্লেখ করে অপরাধীদের দ্রুত বিচার দাবি করেন নেতারা। ভাস্কর্য ভাঙার বিষয়ে ভার্চুয়াল ব্রিফিংয়ে প্রতিক্রিয়া দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। অভিযুক্তদের কঠোর শাস্তির হুঁশিয়ারি দেন তিনি। এ অপরাধ ক্ষমার অযোগ্য। সেখানে যারাই জড়িত থাক তাদের ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। পুলিশ সে ব্যাপারে তদন্ত করছে। অপরাধী যারাই হোক তাদেরকে শাস্তি পেতেই হবে। জাতীয় প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে এ নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রীও। ভাস্কর্য নিয়ে বিভ্রান্তিকর তথ্য না দেওয়ার আহ্বান জানান তিনি। ইসলাম কয়েকজনের কাছে কেউ লিজ দেয়নি, সুতরাং এই গুটি কয়েক মানুষের কথায় আপামর জনগণ যেমন বিভ্রান্ত হবে না, একই সাথে আলেম সমাজও কোনোভাবে বিভ্রান্ত হবে না। বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর যারা আঘাত হেরেছে তাদেরকে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া জনগণের দাবি। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ ও 7 রাস্তা সহ বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ঢাকা মহানগর আওয়ামী লীগ, যুবলীগ সহ বিভিন্ন সহযোগী সংগঠন। এসব কর্মসূচি থেকে অবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার কার্যক্রম 22 ডিসেম্বর পর্যন্ত স্থগিত করেছে আদালত। এই সময়ের মধ্যে আদালত পরিবর্তনের বিষয়ে উচ্চ আদালত থেকে আদেশ আনতে আসামি পক্ষকে সময় বেঁধে দিয়েছেন বিচারক। রাষ্ট্রপক্ষ বলছে, আদালত পরিবর্তনের আবেদন না আসলে ডিসেম্বরে রায় হতো এই মামলায়। এদিকে বিচার বিলম্বিত হয় ন্যায় বিচার পাওয়া নিয়ে সংশয় জানিয়েছেন নিহত আবরারের বাবা।
বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলায় জেলে থাকা 22 আসামিকে রোববার সকালেই আদালতে নিয়ে আসা হয়। বেলা 12টার দিকে আসামিদের উপস্থিতিতে ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 1-এর বিচারক আবু জাফর মোহাম্মদ আখতারুজ্জামানের আদালতে শুরু হয় মামলার কার্যক্রম। শুরুতে আদালতের প্রতি আসামিপক্ষের আইনজীবীদের অনাস্থার বিষয়ে শুনানি করেন বিচারক। এ সময় 22 আসামির আইনজীবীদের স্বাক্ষর যাচাই করেন আদালত। পরে এ বিষয়ে 22 ডিসেম্বরের মধ্যে উচ্চ আদালতের নির্দেশনা আনতে সময় দেয়া হয়। এদিন আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী আবরারের বাবা বরকতুল্লাহ। মামলার চলমান গতি হঠাৎ বাধাগ্রস্ত হওয়ায় ক্ষোভ জানান তিনি। বিচার দীর্ঘায়িত করার জন্য হয়তো এটা সময় ক্ষেপণ করতেছে। হ্যাঁ, আমি চাই তো বিচারটা খুব তাড়াতাড়ি যাতে শেষ হয়। রাষ্ট্রপক্ষ বলছে বিচারের চলমান গতি অব্যাহত থাকলে ডিসেম্বরেই রায় আসতো এই মামলায়। যেখানে 40 জন সাক্ষী হয়ে গেছিল এবং সেখানে আর 4-5 জন সাক্ষী হলে ডিসেম্বর মাসে রায় দেওয়া যেত। বিচার কার্যকে বিলম্বিত করার জন্যই আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবীরা পরিকল্পিতভাবে এই মামলাটা বদলি মিস করার জন্য তারা আদালতে ফাইল করেছেন। আসামিপক্ষ বলছে ন্যায় বিচার নিশ্চিত করতেই বিচারকের প্রতি অনাস্থা দেয়া হয়েছে। 22 তারিখ পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি। আমাদেরকে 22 তারিখের মধ্যেই উচ্চ আদালতে ফাইল করতে হবে এবং আদেশ আনতে হবে। গত বৃহস্পতিবার মামলার 31 নম্বর সাক্ষীকে নিয়ম না মেনে আবারও জবানবন্দি রেকর্ড করতে আনার ইস্যুতে আদালতে হট্টগোল হয়। পরে আদালতের প্রতি অনাস্থা জানায় আসামিপক্ষ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুরান ঢাকার সোয়ারি ঘাটে বুড়িগঙ্গার তীরে এমপি হাজী সেলিমের কোল্ড স্টোরেজের কিছু অংশ ভেঙে দিয়েছে বিআইডব্লিউটিএ। এছাড়া উচ্ছেদ অভিযান শুরুর আগে নিজ উদ্যোগে মদিনা গ্রুপের গুদাম সরিয়ে নেন সংসদ সদস্যের লোকজন। সব মিলিয়ে 165টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। রাজধানীর পুরান ঢাকার সোয়ারি ঘাটের ইমামগঞ্জ, এখানে বুড়িগঙ্গার তীর ও বেড়িবাঁধের জমি দখল করে কোল্ড স্টোরেজ নির্মাণ করেছেন হাজী সেলিম। অভিযানে গিয়ে বিআইডব্লিউটিএ দেখতে পায় নদীর তীরের অন্তত 10 ফুট জমি দখল করেছে কোল্ড স্টোরেজটি। ভেঙে দেয়া হয় তীরে থাকা কোল্ড স্টোরেজের স্থাপনা। আরও অন্তত 100 ফুট জমি দখল করেছে হাজী সেলিমের কোল্ড স্টোরেজ, যার মালিক পানি উন্নয়ন বোর্ড। বিআইডব্লিউটিএ বলছে এ জমি দখলমুক্ত করতে চাইলে করা হবে সহায়তা। আমরা আমাদের সীমানা পিলারটাই মূলত বেশি প্রাধান্য দিয়ে থাকি। এখন অন্যান্য সংস্থার যদি এরকম অবৈধ দখলের জায়গা থাকে, তারা যদি আমাদের সাহায্য চায় বা আমাদের উচ্ছেদ অভিযানে একসাথে চলে আসতে চায়, আমরা অবশ্যই তাদেরকে সাধুবাদ জানাবো। তবে নদীর জমি দখলের বিষয়টি অস্বীকার করছে কোল্ড স্টোরেজ কর্তৃপক্ষ। এই জায়গা আমাদের না, এই জায়গা আমাদের না, এই জায়গা অন্য লোকের জায়গা। এই যে কে আলী ফ্লাওয়ার মিল, ওনাকে জিজ্ঞেস করেন। বিআইডব্লিউটির জায়গা তো এখানে 10 ফিট তার বছর। অভিযানের আগেই সরিয়ে নেয় হাজী সেলিমের মদিনা পানির ট্যাঙ্কের গুদাম। এদিকে অনেকেই অবৈধ স্থাপনা সরিয়ে নেয় নিজ দায়িত্বে। তারা বলছেন সরকার চাইলে ছেড়ে দেওয়া হবে পানি উন্নয়ন বোর্ডের জায়গাও। আমি কিনে নিয়েছিলাম, সরকারে যখন পাইতে গেছে বাধ্য হয়ে আমার ছেড়ে দিব, আমি নিজেই ভেঙে দিয়েছি। কিনা সম্পত্তি, তারপর অনেক টাকার বিনিময়। আমরা কিন্তু এই পর্যন্ত ছিল, আমরা ভেঙে দিয়েছি। যখন যতটুকু প্রয়োজন আমরা দিতেছি। আমাদের নিজস্ব জায়গা, এখন আমরা ভাঙতে ভাঙতে এই পর্যন্ত আসছি। সামনে আরো কতটুকু ভাঙে, সরকার যতটুকু চাইবো আমরা দিতে থাকবো। 10টি দোতলা ভবন সহ 165টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এতে দখলমুক্ত হয়েছে প্রায় 2 একর জমি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজি বাজার রেল স্টেশনের কাছে জ্বালানি তেলবাহী ট্রেনের ইঞ্জিন সহ 4টি বগি লাইনচ্যুত হয়েছে। প্রায় 7 ঘন্টা ধরে বন্ধ রয়েছে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ। শাহজি বাজার স্টেশনের মাস্টার মোফাজ্জল হোসেন জানিয়েছেন, দুপুর 12টার দিকে চট্টগ্রাম থেকে সিলেটগামী জ্বালানি তেলবাহী ট্রেন শাহজি বাজার রেল স্টেশনের কাছে হঠাৎ লাইনচ্যুত হয়। এ সময় ইঞ্জিন সহ 4টি বগি উল্টে পড়ে। উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে, তবে কখন নাগাদ তা শেষ হবে এই ব্যাপারে নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। এদিকে লাইনচ্যুত বগি থেকে পড়ে যাওয়া তেল সংগ্রহে ভিড় জমান স্থানীয়রা। ঋণ বিতরণে বৈষম্য সহ নানা জটিলতায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলোর কাঙ্ক্ষিত প্রসার হচ্ছে না। দেশের মোট শিল্পের 73% কুটির, ক্ষুদ্র ও মাঝারি প্রতিষ্ঠান হওয়ায় এদের উন্নয়নে সরকারের কার্যকর নীতি প্রণয়ন প্রয়োজন বলছেন বিশেষজ্ঞরা। সকালে রাজধানীতে এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক অনুষ্ঠানে উঠে আসে এসব তথ্য।
দেশে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কুটির, ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানগুলো। উদ্ভূত পরিস্থিতি সামলাতে এসএমই প্রতিষ্ঠানগুলোর জন্য 20,000 কোটি টাকার প্রণোদনা তহবিল গঠন করেছে সরকার। এসএমই প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন নিয়ে আলোচনা অনুষ্ঠানে বক্তারা বলেন, বড় শিল্পগুলো সহজে ঋণ পেলেও নানা জটিলতায় এসএমই উদ্যোক্তারা তা পাচ্ছেন না। বরাদ্দকৃত তহবিলের 40%-এরও কম ঋণ দেওয়া হয়েছে এসএমই উদ্যোক্তাদের। প্রয়োজনীয় সুযোগ সুবিধায় পিছিয়ে থাকায় এসএমই উদ্যোক্তারা কাঙ্ক্ষিত প্রসার অর্জন করতে পারছেন না। এজন্য ঋণ বিতরণ প্রক্রিয়া সংশোধন, বড় শিল্প প্রতিষ্ঠানগুলোর সাথে এসএমইর ব্যবসায় অংশগ্রহণ বাধ্যতামূলক করা সহ সরকারের নীতি পরিবর্তন প্রয়োজন। ব্যাংকগুলো যদি ঝুঁকি বহন করে, তাহলে যারা এই লোনগুলো ডিল করে, ইউজুয়ালি যারা এই সমস্ত এসএমই ডিল করে, তাদের মাধ্যমে ঋণগুলো বিতরণের ব্যবস্থা করা হোক, এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে করা হোক। এসএমইর সাপ্লাই চেইনে প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে আমাদের থাকা উচিত যে এসএমইর জায়গা অল্টারনেটিভ ওয়ে নেওয়া না হয়, ইভেন ক্রেডিট গ্যারান্টি স্কিম দিয়েও লাভ হবে না। করোনায় ঘুরে দাঁড়াতে এসএমই উদ্যোক্তাদের জন্য ঋণের প্রবাহ বাড়ানো প্রয়োজন। সেই সাথে ঋণ বিতরণ এবং পরিশোধের সময়সীমা বাড়ানোরও পরামর্শ দেন সাবেক কেন্দ্রীয় ব্যাংক গভর্নর আতিউর রহমান। কোভিডের দ্বিতীয় ঢেউ যেহেতু এসে গেছে, এই সময়সীমা অন্তত আরো 6 মাস বাড়ানো উচিত বলে আমি মনে করি। বিতরণের 6 মাস জুন পর্যন্ত এটা করা উচিত বলে আমি মনে করি। নতুন এসএমই উদ্যোক্তাদের উৎসাহিত করতে নির্দিষ্ট কিছু খাতে অনুদান দেওয়া যেতে পারে। একই সাথে ফেসবুক সহ ই-কমার্স ভিত্তিক ব্যবসার গতি ধরে রাখতে ট্রেড লাইসেন্স প্রদানের পদ্ধতি সহজীকরণের উপরও জোর দেন বক্তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এখনো পরাজয় মেনে নিতে পারছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নির্বাচন ফল পরিবর্তনের চাপ দিয়ে যাচ্ছেন জর্জিয়ার গভর্নরের ওপর, এমন তথ্য দিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। 2 রিপাবলিকান সিনেটরের হয়ে একটি প্রচারে অংশ নিতে গেছেন ট্রাম্প। তবে বিশ্লেষকদের ধারণা, রাজ্যে নিজের পরাজয় এড়ানোর শেষ চেষ্টা করতে পারেন তিনি। এরই মধ্যে সেই ইঙ্গিতও মিলেছে। জর্জিয়ার গভর্নরকে ট্রাম্প নির্বাচনের ফল পরিবর্তনের চাপ দিচ্ছেন বলে এক সূত্রের বরাত দিয়ে জানিয়েছে CNN। এজন্য রাজ্যের আইন প্রণেতাদের নিয়ে বিশেষ অধিবেশন ডাকতেও বলেছেন ট্রাম্প। সেই সাথে আগাম ভোটের বিষয়ে তদন্তের নির্দেশ দেওয়ারও আহ্বান জানান তিনি। যদিও এই ধরনের নির্দেশ দেওয়ার কোনো এখতিয়ার নেই বলে সাফ জানিয়েছেন জর্জিয়ার গভর্নর। ট্রাম্পের এমন পদক্ষেপের বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউস। 28 বছর পর রিপাবলিকান ঘাঁটি হিসেবে পরিচিত জর্জিয়ায় জয় নিশ্চিত করেন কোনো ডেমোক্রেট প্রার্থী। ট্রাম্পের থেকে 12,000 ভোট বেশি পেয়েছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট। আজই ফিটনেস টেস্ট দিয়ে বঙ্গবন্ধু টি-20 কাপে খেলার ছাড়পত্র পেয়েছেন। আর আজই লটারির মাধ্যমে নির্ধারিত হলো জেমকন খুলনায় খেলবেন মাশরাফি বিন মুর্তজা। আসর শুরুর আগে ইনজুরিতে পড়ে তার খেলা নিয়ে শঙ্কা তৈরি হয়। সেই হ্যামস্ট্রিং ইনজুরি কাটিয়ে গত সপ্তাহে মিরপুরে অনুশীলন ফেরেন। বোলিং করেছেন মাশরাফি। ফিটনেস টেস্ট দেওয়ার আগেই তাকে পেতে বরিশাল, খুলনা আর রাজশাহী 3 দল আগ্রহ দেখায়। সে কারণে লটারি ছাড়া আর কোনো পথ ছিল না। বিসিবিতে অনুষ্ঠিত সেই লটারিতে ভাগ্য খুলনার পক্ষে ছিল। মাশরাফি যোগ দেওয়ার আগেই এ ক্যাটাগরির 2 ক্রিকেটার সাকিব আর মাহমুদুল্লাহ আছেন খুলনায়। পঞ্চপাণ্ডবের 3 জন এখন একই দলে। দারুণ জয় দিয়ে বঙ্গবন্ধু টি-20 কাপের হিসাবে ফিরল বেক্সিমকো ঢাকা। গাজী গ্রুপ চট্টগ্রামের জয় রথ থামালো মুশফিকের দল। প্রথম 3 ম্যাচ হেরে যাওয়া দলটি এরপর টানা 3 ম্যাচে জয় তুলে নিয়েছে। ইনফর্ম চট্টগ্রামকে হারিয়েছে 7 রানে। 73 রানের ইনিংসে ম্যাচ সেরা ঢাকার অধিনায়ক মুশফিক। ব্যাটে বলে দারুণ ছন্দে থাকা একটি দল। 146-এর টার্গেট কঠিন কিছু নয়। উঠতে থাকা চট্টগ্রামকে থামাতে তাই প্রয়োজন ছিল স্বাভাবিকের চেয়ে বেশি কিছু। 14তম ওভারে দারুণ ক্যাচে পরিস্থিতির চাহিদা মেটালেন যেন শফিকুল। 50-র খুব কাছে এসে লিটনের বিদায়। পরের ওভারেই মিঠুন। বোলিং ফিল্ডিংয়ে দুর্দান্ত শফিকুল। আসরে প্রথম হারের গন্ধ সন্তর্পণে ভাসছে তখন চট্টগ্রাম শিবিরে। ঢাকা চট্টগ্রাম দ্বৈরথের উত্তাপ কি তবু চাপা পড়ে এত সহজে? আসরে প্রায় অপরীক্ষিত থেকে যাওয়া চট্টগ্রাম লোয়ার মিডল অর্ডার তখনও চালিয়ে যাচ্ছে শেষ চেষ্টা। টিম ওয়ার্কে সেই প্রয়াসে ইতি টেনে দিলেন ক্যাপ্টেন মুশি। 10 দিনে টানা 4 ম্যাচ জেতার পর অবশেষে থামল চট্টগ্রামের জয়রথ। দিনের শেষটা অথচ ভিন্ন হতে পারত। নাইম, তামিম, সাব্বিরদের ব্যর্থতায় দিনের শুরুতে টালমাটাল বেক্সিমকো ঢাকা। টপ অর্ডারের টানা ব্যর্থতার মতোই অবিশ্বাস্য ধারাবাহিকতা এরপর মুশফিকের। প্রেসিডেন্ট কাপের পর দারুণ গতিতে ছুটতে থাকা রান মেশিনে আরেকবার সওয়ার ঢাকা। 50 বলে 73। ক্যাপ্টেন মুশির ব্যাটে পিছু হটেছে আসরের দুর্ধর্ষতম বোলিং অ্যাটাক।
পরিস্থিতির দাবি মিটিয়ে দারুণ 34 ইয়াসিরের 145-এর পুঁজি তখনও যথেষ্ট মনে হয়নি উন্মত্ত চট্টগ্রামের সামনে। অবনমনের শঙ্কা এড়ানো গেছে। জায়ান্ট চট্টগ্রামকে হারিয়ে লড়াইয়ে ফিরল ঢাকা। স্বস্তির মাঝেও কাটা টপ অর্ডারের পারফরম্যান্সে। ক্রিকেটে খুব লম্বা হয় না ওয়ান ম্যান আর্মির দৌড়। মুশফিক নির্ভরতা ঝেড়ে কবে দায়িত্ব নেবে ঢাকা টপ অর্ডার? প্রশ্নের জবাব দ্রুত খুঁজতে চাইবে ম্যানেজমেন্ট। জহিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ব্যাট হাতে রান পাচ্ছেন, তবে অধিনায়ক হিসেবে এখনও তেমন একটা কারিশমা দেখাতে পারেননি। নিজের ব্যাটিং নিয়ে সন্তুষ্ট থাকলেও ইনিংস বড় করতে না পারায় হতাশা আছে। ডু অর ডাই পরিণত হওয়া শেষ 3 ম্যাচে জয় চান ফরচুন বরিশাল অধিনায়ক তামিম ইকবাল। ওয়েস্ট ইন্ডিজ সিরিজের আগে উইকেট কন্ডিশন বুঝে ব্যাট করার কৌশল রপ্ত করার তাগিদ দিয়েছেন সতীর্থদের। ব্যাট যে কথা বলছে না তেমনটা নয়। 5 ইনিংসে 30 পার করেছেন 4 বার, একটাতে 15। 52 গড়ে 187 রান করে ব্যাটসম্যানদের তালিকায় রয়েছেন উপরের দিকে। তবে রেকর্ড তেমনটা নজরে আসছে না স্ট্রাইক রেট অথবা ম্যাচ জয়ী ইনিংস না থাকায়। দ্বিতীয় ম্যাচে 77 করার পর 32, 31, আবারও 32। খারাপ বলার উপায় নেই। স্ট্রাইক রেট নিয়ে ভাবনা নেই টাইগার অধিনায়কের, তবে আক্ষেপ আছে ইনিংস বড় করতে না পারার। লাস্ট 3 ম্যাচে 30 করে আউট হয়ে যাওয়া আমার থেকে আনএক্সেপ্টেবল, সত্যি কথা। স্পেশালি যে টিমে আমি খেলছি, যেখানে আমার পারফরমেন্সটা অনেক ম্যাটার করে, ওই জায়গায় যদি আমি 30 করে আউট হয়ে যাই, ইটস বেসিকলি আ ক্রাইম। সো অবশ্যই যদি 30গুলো যদি আমি 50, 60, 70 করতাম, অ্যাটলিস্ট 3টার মধ্যে যদি একটাও করতাম, তাহলেও হয়তোবা রেজাল্টটা একটু অন্যরকম হতে পারতো। জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অধিনায়কত্বের দ্বিতীয় ইনিংস শুরু করবেন। তার আগে অফ ফর্মে থাকাদের দেখতে চান ফর্মে। যদিও টি-20 কাপের মধ্যে জাতীয় দল নিয়ে খুব একটা মাথা ঘামাচ্ছেন না। সতীর্থদের তাগিদ দিয়েছেন উইকেট পরিস্থিতি বুঝে দলের চাহিদা অনুযায়ী ব্যাটিংয়ের কৌশল রপ্ত করার। উইকেটে তো সবাই একই উইকেটেই খেলছি, যারা ভালো খেলছে তারাও একই উইকেটেই খেলছে। উইকেট আমি কোনো সময় এক্সকিউজ দিই না। আমার কাছে মনে হয় যে আমরা এক্সপিরিয়েন্সড এনাফ সবাই, যে যদি উইকেট ডিফিকাল্ট হয় তাহলে ওই ডিফিকাল্ট উইকেটে কীভাবে খেলা যায়। যেটা বললাম যে হয়তো বা ডিফিকাল্ট উইকেটে আপনার 125-30 স্ট্রাইক রেট থাকবে না, বাট 105-10 স্ট্রাইক রেট থেকেও আপনি কিন্তু ব্যাটিং করতে পারেন। আসর শুরুর আগে দল মনমতো হয়নি বলে হতাশার কথা জানিয়েছিলেন তামিম। মাঠের পারফরমেন্সও সেই কথাই বলছে। তবে বাকি 2 ম্যাচে সতীর্থদের উজ্জীবিত করে বরিশালকে নিয়ে যেতে চান শেষ 4-এ। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল সংবাদ সন্ধ্যায়। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।